দার্জিলিং। ছোট থেকেই স্বপ্ন ছিল পাহাড় ও মেঘের দেশে পাড়ি দেওয়ার, কিন্তু ভাবিনি প্রথমবারই বাইক নিয়ে সেই স্বপ্ন পূরণ হবে। আমাদের এই 9 দিনের যাত্রায় কখনো ছুটে যেতে হয়েছে হাসপাতালে, কখনো পরিকল্পনা ভেস্তে গেছে, আবার কখনো দু চাকা থামিয়ে মুগ্ধ হয়ে দেখেছি প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু ভ্রমণের সৌন্দর্য তো ঠিক সেখানেই, যা হঠাৎ ঘটে সেটাই শেষ পর্যন্ত গল্প হয়ে থাকে। ঘড়িতে এখন 4:53। ফাইনালি সেই ড্রিম ট্রিপটার জন্য আমরা বেরোচ্ছি, যেটা প্রত্যেকটা বাঙালি বাইকারের ফার্স্ট ডেস্টিনেশনের স্বপ্ন থাকে, কলকাতা টু দার্জিলিং। বেরোনোর কথা ছিল 4টের সময়, অলরেডি লেট। শিল্পা আমার দুজনকারই একটু লেট হয়ে গেল, আর আমরা প্রচণ্ড রকমের এক্সাইটেড আমরা। মানে ফার্স্ট টাইম আমরা এতটা দূর ট্রাভেল করছি আর হিমালয় যাচ্ছি ফার্স্ট টাইম বাইক নিয়ে, অসম্ভব রকমের এক্সাইটেড। চলো বাকি কথা হচ্ছে একদম বাইকে। গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে দিই। আসি ফাইনালি আমাদের রাইড শুরু হয়ে গেছে। প্রচণ্ড এক্সাইটমেন্ট ফিল করছি, প্রথমবার এত দূর বাইক নিয়ে যাচ্ছি, প্রথমবার পাহাড়ে। আজকের গন্তব্য ইচ্ছে আছে শিলিগুড়ি পৌঁছানোর, কিন্তু কোনো রকম মানে স্ট্রেস নিয়ে নয়, যতটা পারবো ততটা রাইড করব। যাই হোক, আপাতত ফুয়েল আপ করার সময় চলে এসছে। কত টাকার তেল গেল? 726 আপাতত ফুল। ট্রিপ মিটারটা 0 করে দেওয়ার পালা। 0, ট্রিপ B0, ট্রিপ A0, বোথ 0 করে দিলাম। ভোরের আলো ফুটে গেছে, ঘড়িতে এখন 5:30 বাজে। আমরা কিন্তু যাচ্ছি বর্ধমান হয়ে, মানে প্রথমে বর্ধমান, তারপর বর্ধমান থেকে মোরগ্রামের রাস্তা। এই কৃষ্ণনগর হয়ে যাচ্ছি না, তার একটা বিশেষ কারণ রয়েছে, আর সেই কারণটা তোমরা বর্ধমান পৌঁছেই দেখতে পাবে। এই প্রথমবার টপ বক্স, ট্যাঙ্ক ব্যাগ সব নিয়ে, তারপরে গ্লাভস পরে, গ্লাভস ছিল আগেও পরে রাইড করেছি, কিন্তু মানে এরকম কমপ্লিট সেট আপে কোনোদিন রাইড করিনি। নি গার্ড, এলবো গার্ড এগুলো পরে পরে রাইড করছি, তো মনে হচ্ছে যে একটা প্রপার রাইডিংয়ে বেরিয়েছি, একটা ট্যুরে বেরিয়েছি, কোথাও একটা দূরে যাচ্ছি, একটা ফিল আসছে। আরে গ্লাভসটা রাস্তায় পড়ে গেছে, আমার নতুন গ্লাভস। গোপ্রোটা অ্যাকচুয়ালি হ্যাং করে গেছিলো, সেটা ঠিক করছিলাম আর আমি গ্লাভস পরতে ভুলে গেছি, বেরিয়ে গেছি। খুব সুন্দর একটা সানরাইজ হচ্ছে ওইদিকে। এইদিকে দক্ষিণেশ্বরের মন্দির, জয় মা ভবতারিণী। বাট আমার এখনও বিশ্বাস হচ্ছে না আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। বিশ্বাস করো, স্বপ্ন সত্যি হলে এরকমই হয় বুঝি। একটা জিনিস নিয়ে আমার একটু টেনশন আছে, সেটা হচ্ছে আমার টপ বক্সটা। আমার কেরিয়ারটা খুব একটা শক্তপোক্ত নয় আর কি, মানে বাই চান্স যদি ওটা কিছু হয়ে যায় খুব বিপদে পড়বো আর কি, সেই ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত রয়েছি। বাকি আর কোনো ব্যাপারে কোনো চাপ নেই। যাক, আজকের তুলনায় কুয়াশাটা অনেকটা কম, চারদিকে একটু আবছা আবছা ভাব রয়েছে, কিন্তু মানে একদম যে রাইড করা যাবে না বা সামনে ভিজিবিলিটি কম সেরকম কিন্তু মোটেও না। ঘড়িতে এখন 6:30, আর আমরা তার সাথে সাথে চলে এসেছি আমাদের ফার্স্ট টোলগেট, ডানকুনি টোলগেট। 50 কিলোমিটার রাইড করার পর আমার মনে পড়েছে আজকে তো তোমাদেরকে সুপ্রভাত জানানোই হয়নি, তো সবাইকে একটা বড় করে সুপ্রভাত। কিছু কিছু ট্রাক ড্রাইভার এত ভালো হয় না, মানে আমি যে ক্রস করব, মাঝে ঢুকবো, তার জন্য ও পিছনে স্লো করে দিল, যাতে আমি এই সাইডে লেনটা চেঞ্জ করে ওভারটেক করে যেতে পারি। বাহ ভাই বাহ, থ্যাংক ইউ। পুরোটাই যে শুধু এক্সাইটমেন্ট লাগছে তা নয়, একটু একটু মানে সেটা ভয় না নার্ভাস, যে প্রথমবার যাচ্ছি একটা ব্যাপার, একটা ফিল হচ্ছে। না পুরো ভয় বলবো না, না পুরো নার্ভাসনেস বলবো না, কনফিডেন্ট আছি যে পারবো, কিন্তু
সত্যি কি পারবো এরপর দেখার আছে। যাই হোক, তবে এক্সাইটমেন্টটা সবকে দমিয়ে দিচ্ছে। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। আমাদের বাড়ি থেকে ভায়া বর্ধমান শিলিগুড়ির ডিস্টেন্স ছিল প্রায় 600, কয়েক 5-10 কিলোমিটার কম 600। তার মধ্যে এই সবে 68 কিলোমিটার হয়েছে। ক্যান ইউ ইমাজিন? ভাবতে পারছো? এখনো কত পথ পাড়ি দেওয়া বাকি। দেখো, একটা মিক্স কালার, সবুজ আর হলুদ দুরকমই ধান রয়েছে। কিছু কিছু ধান পেকেছে, কিছু কিছু ধান এখনো পাকেনি। একটা অসম্ভব সুন্দর একটা কি বলবো ল্যান্ডস্কেপ তৈরি করেছে। যখন আমি এই ওভারব্রিজে উঠছি না, ওভারব্রিজ থেকে এত সুন্দর লাগছে। বর্ধমান আর 21 কিলোমিটার। আজকে আর বলো না, একটা সব থেকে বড় ভুল করে ফেলেছি। আমার মানে দাড়িগুলো একটু এবড়ে খেবড়ে ছিল, ট্রিমার নিয়ে কাটতে যেয়ে পরে একদিকটা বেশি একদিকটা কম করে ফেলেছি। তারপরে কি করব খুঁজে পাইনি, আর একটু ছোট করে কেটে ফেলেছি। আমাকে কিন্তু দেখে কেউ হাসবে না, আমি বলে দিচ্ছি। আমাদের রাইডের 2 নাম্বার টোলগেট আমরা বেরোবো সামনেই। এই টোলগেটটার ডিস্টেন্স আমাদের রুম থেকে খাটি 91 কিলোমিটার। ঘড়িতে বাজে খাটি 7:40, আর আমরা আমাদের ট্রিপের 100 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। আর এখন পৌঁছে গেছি শক্তিগড়ে। আচ্ছা, এখান থেকে আমরা সার্ভিস রোড হয়ে বেঁকে যাবো, হাইওয়ে ছেড়ে দিলাম। এদিকে রাস্তাটা থেকে আমরা আগেটে যেয়ে পরে আমরা খুব সম্ভবত রাইডে নেবো, আমাদের মোরগ্রাম যাওয়ার যে রাস্তা সেই রাস্তা নেবো। আই লাভ বর্ধমান, উই টু ব্রো, উই টু। এরপরে তোমরা জানতে পারবে যে বর্ধমানের রুটটা নেওয়ার কারণ কি ছিল। এই জন্য আমরা বর্ধমানের রুটটা নিয়েছিলাম। একে তো কিছু চেনাই যাচ্ছে না রে। এসে হচ্ছে সুমন, আমরা ছোটবেলাকার বন্ধু। তো ও আমার সঙ্গে আজকে রাইডে যাচ্ছে, ও আসছে বাঁকুড়া থেকে, তাই আমাদেরকে এই রুটটা নিতে হয়েছিল। এই রুটটা নিয়ে নেবো। এটা হচ্ছে মোরগ্রাম যাওয়ার রোড। পুরো এই জায়গাটা হচ্ছে পুরো মার্কেট, একদম বড় বড় দোকানপাট রয়েছে, পুরো মার্কেট একদম। এটা মনে বর্ধমানের মেন টাউন। আমি ঠিক জানি না, মানে এইভাবে এক্সপ্লোর করিনি বর্ধমান, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে তাই। যারা যারা বর্ধমান থেকে ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানিও এই জায়গাটা কি জায়গার নাম, বা এটা মেন টাউন কিনা তোমাদের। কিছুদিন যেয়ে পরে এই ফ্লাইওভার থেকে আমাদেরকে রাইটে নিতে হবে। রাইটে আমাদের পড়বে ন্যাশনাল হাইওয়ে 116A, গুগল ম্যাপ তাই বলছে। এই ব্রিজটা তো বেশ সুন্দর দেখতে, আমাদের কলকাতার বিদ্যাসাগর সেতুর মতো। আচ্ছা, সোজা গেলে কাটোয়া, আমরা কাটোয়া হয়ে যাব। আর এখান থেকে কাটোয়া মোটামুটি 50 কিলোমিটার মতো রয়েছে। আর রাস্তার কন্ডিশন যদি জানতে চাও, রাস্তা হচ্ছে মোটামুটি বেশ ভালোই, খুব একটা খারাপ নয়। মাঝে মধ্যে 1-2 পটহোল পাবে, বাদবাকি বেশ সুন্দর, খারাপ নয়। তবে একটাই সমস্যা, এটা দুমুখেই গাড়ি যাবে, মানে এইদিকেও আমরা গাড়ি যাচ্ছি, ওই দিক থেকেও গাড়ি আসছে। তো এটা একটা ব্যাপার, দেখে শুনে একটু চালাতে হচ্ছে, একটু কনসেন্ট্রেশন বেশি রাখতে হচ্ছে। সুমন পিছনে রয়েছে, সুমনের গাড়ি হচ্ছে MT-50 নিয়াম্মা। এটা হচ্ছে মেন রোড। এই মেন রোডের সামনে এখানে দাঁড়ালাম, জাস্ট জায়গাটা ফিল করো। আর একটা চমক আছে, জাস্ট এক্ষুনি দেখতে পাবে। তোমরা ড্রোন শটটা দেখে ভাবছো হয়তো আমি কবে ড্রোন কিনে ফেললাম, তাই না? কিন্তু এই ড্রোনটা আমার নয়, এটা আমার একটা বন্ধু, ওর স্টুডিও আছে, ওর কাছে ড্রোনটা আমি নিয়েছি। মানে আমার নিতে কেমন লাগছিল, কিন্তু ও আমাকে অনেকটাই মানে কমফোর্টেবল ফিল করালো, বলে যে না কোনো ব্যাপার নেই, নিয়ে যাও, অসুবিধা নেই। আর ওর স্টুডিওর নাম হচ্ছে ইভেন্ট ফটোগ্রাফি, ওর নাম হচ্ছে বিল্টুকে আমি থ্যাংক ইউ বলতে চাই আমাকে ড্রোনটা দেওয়ার জন্য। এই রাস্তাটা হয়ে বোলপুরও যাওয়া যায়। এখান থেকে বোলপুরের দূরত্ব হচ্ছে ওই 50 কিলোমিটার মতো হবে। নিজের বাইক নিয়ে এরকম লং ট্যুর করার মজাই আলাদা। এইদিকে যে ধান জমিটা, এটা প্রায় দিগন্ত বিস্তৃত ধান জমি।
আর একদম পুরো সমতল এক লেভেলে, অসাধারণ লাগছে, অসাধারণ। এই জায়গাটার নাম হচ্ছে বামসরে। তো বামসরেতে মনে হয় প্রচুর ধান চাষ হয়, একদম ধান জমি দেখো, একদম ওই পার অব্দি একদম দূরে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, মানে দেখাই যাচ্ছে না এক প্রকার। সে কোথায় আছে না, মঞ্জিল ছোড়ো আসলি মজা তো সফর মে হ্যাঁ। তো আমাদের তো দুটোতেই মজা, ওখানেও পাহাড় আর এখানেও রাস্তার সাইডে সাইডে সুন্দর সুন্দর আমরা ন্যাচারাল বিউটি দেখতে দেখতে যাচ্ছি। এই রাস্তার কন্ডিশনটা এই কিছু কিলোমিটার একটু খারাপ রয়েছে, এবং আরেকটা জিনিস খুব ঘন ঘন স্পিড বাম্পস রয়েছে। এই যে দেখো সামনে একটা এত বড় স্পিড বাম্পস, এরকম শুধু এখানে না, আরেকটা সামনে রয়েছে আমি দেখতে পাচ্ছি, এবং খুব উঁচু উঁচু, এবং গাড়িকে তোমাকে একদম পুরো স্লো করে দিতে হচ্ছে। আর এই রাস্তার এই দেখো প্যাচগুলো কেমন খারাপ দেখতে পাচ্ছ, জাস্ট উপরের রাস্তার যে উপরের লেয়ারটা সেটা কিছু কিছু জায়গায় উঠে গেছে। এখানে একটা নদী বয়ে যাচ্ছে, এই যে নদীটা আমরা বেরোবো, নদীটা হচ্ছে অজয় নদী, এই যে নদী। বাপরে বাপ, এখানে ডাম্পারের লাইন দেখো, সব বড় বড় ডাম্পারগুলো সব এক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আগেও অনেকগুলো ছিল। কি নিয়ে যাচ্ছে এরা কি জানি ভাই, এই লাইন তো শেষই হচ্ছে না, কত দূর অবধি আছে। আরে ভাই এত ডাম্পারে কি মাল নিয়ে যাচ্ছে ভাই। এরপর মনে হচ্ছে শেষ হবে না, আগেও রয়েছে, ওই তো আগে শেষ। এটা বিরাট বড় লম্বা লাইন, কপিস ডাম্পার ছিল কি জানি। মালদা 165 আর মোরগ্রাম এখান থেকে কত দেখলাম 68 বা কিছুটা দেখলাম, মিস করে গেলাম। তো মোরগ্রামের কাছে যে পরে আমরা NH12 পাবো। আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, জায়গাটার নাম হচ্ছে মজলিসপুর বলে। আর এইখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, বাড়ির তৈরি আলুর পরোটা আর মিষ্টি। চলো আবার রাইড শুরু করা যাক। প্রচণ্ড গরম করছে, এরপর রোদটা দিতে এক গাড়ি আলু যাচ্ছে, এক গাড়ি। ঘড়িতে এখন 11:05, আর আমরা ঢুকে পড়েছি নবাবের এলাকায়, মানে মুর্শিদাবাদে। বাপরে বাপ, ডেঞ্জারাস কন্ডিশন ভাই। পিছনে যে নদীটা আমরা বেরোলাম ওটা ছিল ময়ূরাক্ষী নদী। আমরা সব বন্ধুরা মিলে 12 একবার মুর্শিদাবাদ এসেছিলাম গাড়িতে করে। তো বিশ্বাস করো হাজারদুয়ারিটা দেখে মানে আমি হাঁ হয়ে গেছিলাম। একটা ঝাড়বাতি আছে, এত দারুণ দেখতে, মানে তোমরা দেখলে বলবে। জাস্ট হাজারদুয়ারিতে ঢোকার আগে তোমাকে সব ফোন টোন জমা করে দিতে হয়, তো সেই ফোনগুলো সব এক জায়গায় কালেক্ট করে আমরা জমা করেছিলাম। আর সবাইকে সব ছোট ছোট ফোন, এখনকার মতো তখন সবাইকার কাছে এত বড় স্মার্টফোন ছিল না। এখন তো ক্লাস 10 থেকেই সবাই স্মার্টফোন পেয়ে যায়। এই যে এই সোজা চলে গেলাম, এটার লেফট সাইডে মনে হয় সিউড়ি যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে, আর এখান থেকে তারাপীঠও খুব কাছে। সে হাই। হ্যালো। এই আমার দাড়ি দেখে কিন্তু কেউ হাসবে না, হ্যাঁ? সবাই হাসো জোরে জোরে। তোমার দাড়িটা ঘুরঘুর কাটাই বুঝাচ্ছে। আমরা আমাদের ট্রিপে 200 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম, আর এখন ঘড়িতে বাজে 11:47। অনেকটাখানি লেট হয়ে গেছে, আমি বুঝতে পারছি না আমাদের শিলিগুড়ি পৌঁছাতে কতখানি লেট হবে। আমার যতদূর মনে হয় রাত 8টা কি 9টা। মাঝে মধ্যে একটু রেস্ট নিতে হচ্ছে, কারণ গা হাত পা কোমর ব্যথা হয়ে যাচ্ছে। তারপর এত কিছু পড়েছি না, এরকম পড়ে চালানো অভ্যাস নেই, প্রথমবার পড়েছি, সেগুলোর জন্য একটু অসুবিধা হচ্ছে আর কি। একদিনে শিলিগুড়ি কাভার করাটা যথেষ্ট ডিফিকাল্ট। যদি না পারি মনে হয় তবে আমরা কোনো একটা জায়গায় অন্য জায়গায় হল্ট করে নেবো, এরকমই প্ল্যান আছে। কোনো কিছুই জোর করে করবো না, এবং করা উচিতও নয় আর কি। কিন্তু মোটামুটি যদি ঠিকঠাকভাবে যাই, রাস্তা এরকম ভালো থাকে, পৌঁছে যাবো, অসুবিধা নেই। আমি আসলে রাত্রে রাইড করতে চাইছি না আর কি। সন্ধে হয়ে গেল ঠিক আছে, 8টা-9টার বেশি আমি রাইড করতে চাইছি না। 8টা-9টাটাও অন্ধকারের মধ্যেই রাইড করা হবে, কিন্তু তাও ঠিক আছে সেই টাইমটা, তার বেশি হলেই সমস্যা। একই অবস্থা।
এ বাবা, ভাই পাঁচিরটা পুরো গাড়িটার মাঝে মাঝে মেরে ভাই, কি অবস্থা গাড়িটার। এরকম চারটে চারটে করে কতগুলো যে স্পিড বাম্পস, মানে কি প্রয়োজন চারটে করে স্পিড বাম্পস এরকম দেওয়ার, আমি বুঝতে পারছি না। আরে ভাই তো এই কতগুলো বাম্পার ভাই, 12টা বাম্পার বেরোলাম, এখনো সামনে চারটে, আবার তারপরে চারটে রয়েছে। এখন NH12 ধরবো। এই শিলিগুড়ির ফার্স্ট পোস্টার আমরা দেখতে পেয়ে গেছি, শিলিগুড়ি মালদা। এখন পর একটু ভালো রাস্তা পেলাম, আর ফারাক্কা হচ্ছে 62 কিলোমিটার। গরমটা আস্তে আস্তে বাড়ছে। এখন এমন একটা ওয়েদার চলছে, সকালবেলায় আর সন্ধ্যাবেলায় ঠান্ডা, আর দুপুরবেলায় গরম। গরম মানে ভীষণ গরম তা নয়, কিছুটা গরম তো আছে। এই রাস্তাটাতে এখন রাইড করে বেশ ভালো লাগছে, খারাপ রাস্তার পর। তবে কিন্তু NH12 যে পুরো একদম রাস্তা পুরো মাখন তা নয়, কিন্তু কিছু কিছু জায়গায় বেশ খানিকটা খাল রয়েছে। এবং সমস্যাটা কি বলতো, ভালো রাস্তার ক্ষেত্রে খাল থাকলে যে তুমি স্পিডে থাকবে, হঠাৎ করে খাল, বিপদ হওয়ার সম্ভাবনা বেশি। জায়গাটা বেশ ভালো দেখতে না? এই ব্রিজগুলো আমি আগেও ব্লগে দেখেছি। জায়গাটা দেখো কি দারুণ দেখতে। আমাদের রাইডের 3য় নম্বর টোলগেট আমরা বেরোচ্ছি, বহরমপুর ফারাক্কা টোলগেট। আর কিছু কিলোমিটার পরেই হচ্ছে ফারাক্কা ব্রিজ। লাইফে ফার্স্ট টাইম আমি ফারাক্কা ব্রিজ দেখবো, লাইফে ফার্স্ট টাইম। ফারাক্কা ঢোকার আগে আমরা ভাবলাম কিছু খেয়ে নিই, তো পূর্বাশা বলে একটা হোটেলে দাঁড়ালাম, তারপরে ফারাক্কা ব্রিজ দেখা যাবে। এই দেখো ভাত চলে এসছে, সবজি ফবজি আছে। আমরা সুমন আর আমি নিয়েছি কাতলা, আর শিল্পা নিয়েছি চিংড়ি। এই চিংড়ি কাতলা থেকে হচ্ছে 160 টাকা, আর শিল্পা নিয়েছিল ছোটো মাছ। ছোটো মাছের মধ্যে ভ্যারাইটি অফ আইটেম রয়েছে, তার মধ্যে শিল্পা নিয়েছিল চিংড়ি। চিংড়ির দাম 180। খাবারগুলো কিন্তু খুব সুন্দর। তোমরা মানে এই রুটে গেলে যদি মনে হয় যে লাঞ্চ করব, এই হোটেল পূর্বাশাতে লাঞ্চ করতে পারো। তো খাওয়া দাওয়া করে হোটেল থেকে বেরিয়ে গেলাম, অনেকটা লেট হয়েছে, 3:11 বাজছে। এখনও প্রায় যতটা রাস্তায় এসেছি ততটা রাস্তায় বাকি শিলিগুড়ি। আমি ফার্স্ট টাইম ফারাক্কা দেখলাম। ও মাঝের দূরে মাঝের চরে তোমরা হয়তো দেখতে পাবে না গোপ্রোতে, এখনও প্রচুর পরিমাণে কাশফুল ফুটে আছে। আমাদের রাইডের 4 নম্বর টোলগেট। ফারাক্কার আগে একটা ছিল, ফারাক্কার পরে আরেকটা, তার আগে দুটো বেরিয়ে এসেছি বর্ধমানের কাছে। 4 নম্বর এটা। কালিয়াচকের চৌরঙ্গি মোড়, কি ভীষণ জ্যাম রে বাবা, ভীষণ জ্যাম। দেখতে পাচ্ছ ট্রাকের লাইন, দেখে মনে হচ্ছে একটা জমজমার জায়গা, শুধু আমের বাগান। মালদা বলে কথা, আমাদের আম উৎপাদনে 1 নাম্বার। ফিল আপ করাতে হবে 1061 টাকার। সূর্যের আলো কমে এসছে, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, এরপরেই তো আসল সমস্যা শুরু হবে। লাইট কমে রাইড করাই বেশ ঝামেলা। তারপরে একটা দাদা বললো যে কিষানগঞ্জের পর থেকে রাস্তা নাকি বিভৎস রকমের খারাপ। তো দেখা যাক কি হয়। এখন ঘড়িতে বাজে 4:28, 4:30 বলতে পারো। আর কিষানগঞ্জ প্রায় 110-20 কিলোমিটার এখনও বাকি। কি অপূর্ব একটা সূর্যাস্ত হচ্ছে দেখো, পুরো এদিকে সোনালি হয়ে গেছে আকাশটা, অসাধারণ লাগছে, অসাধারণ। আমার গাড়িটা মানে চেন সকেট, ক্লাচ প্লেট, আরও এই যেসব কাজগুলো লাস্ট সার্ভিসিংয়ের ভিডিওতে তোমরা দেখেছো যে কী কী কাজ করেছিলাম, তারপর গাড়িটা এত স্মুথ হয়ে গেছে না, চালিয়ে মজাই আলাদা, মজাই আলাদা জাস্ট। সম্ভবত আমাদের রাইডের 5 নম্বর টোলগেট। কত পাখি, এসব চড়ুই পাখি, যে শব্দটা শুনো পাখিগুলোর। চড়ুই পাখি তো দেখতেই পাওয়া যায় না, এখানে এত চড়ুই পাখি। ভাই চড়ুই পাখি আর দেখতে পাওয়া যায়নি যে এখানে ভর্তি রে।
আচ্ছা আমি বলছি কি করবি, শিলিগুড়ি যাবি তো? কিষানগঞ্জের রাস্তাটা খুবই খারাপ, তো দেখি না আমাদের রাত 9টা-10টা অবধি কোনো প্রবলেম না, তার বেশি হলে প্রবলেম। সত্যি কথা, এত চড়ুই পাখি কিন্তু আমি রিসেন্টলি একদম দেখিনি। এখানে কি করে এত চড়ুই পাখি এলো কি করে কি জানি। একদম পুরো অন্ধকার হওয়ার মুখে মুখে। আর এখনও আমাদের এখান থেকে রায়গঞ্জের দূরত্ব রয়েছে 20 কিলোমিটার। রায়গঞ্জে এখনও পৌঁছাতে পারিনি, তো বুঝতে পারছি না কি করব। আজকে শিলিগুড়ি যাব নাকি আজকে রায়গঞ্জে স্টে করে যাব, এখনও ডিসিশন নিইনি, কারণ ওইদিকের রাস্তাটা খুব খারাপ যেটা শুনছি। তো দেখা যাক, আরও কয়েকজনকে জিজ্ঞেস করব, তারপর ডিসিশন নেওয়া যাবে। এখন সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হচ্ছে, ঘড়িতে এখন 5টা 6, এখনই এরকম অন্ধকার হয়ে পড়েছে। আর আমরা বাড়ি থেকে মোটামুটি 377 কিলোমিটার রাইড করে ফেলেছি, 78 কিলোমিটার। পুরো অন্ধকার হয়ে গেছে, জাস্ট আমরা রায়গঞ্জ ক্রস করলাম। আমাদের ট্রিপে 6 নম্বর টোলগেট। একটু আগে ওখানে একটা পেট্রোল পাম্পে সুমন তেল ভরলো, তো ওখানে জিজ্ঞেস করলাম, ওরা বললো না তেমন রাস্তা খারাপ নেই আর রাস্তায় ভয়ও নেই। তো আমরা মোটামুটি ঠিক করেছি শিলিগুড়ি চলেই যাব। শিলিগুড়ি এখন দেখাচ্ছে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগবে, মানে 9টা 9:30 নাগাদ আমরা শিলিগুড়ি পৌঁছাবো। তো দেখা যাক, কন্ডিশন দেখে পরে আরও 2-একজনকে জিজ্ঞেস করে তারপরে আমরা প্রগ্রেস করব। আর শারীরিকভাবে আমরা এখনও সেইভাবে ক্লান্ত ফিল করছি না, নাহলে আমরা হোটেল নিয়েই নিতাম। এই রাস্তার হয়ে বোতলবাড়ি চলে যাচ্ছে, আমরা বোতলবাড়ি যাব না, ওই রাস্তার হয়ে চলে গেলে অনেক শর্ট হয়, ওটা তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে যায়। আর আমরা এখন যেটা যাব ডালখোলা হয়ে পরে আমরা বিহার হয়ে কিষানগঞ্জ হয়ে পরে যাব। আর এই রাস্তাটা অ্যাভয়েড করলাম, রাতের বেলা তো বড়ই, দিনের বেলা তো ওটা অ্যাভয়েড করে, কারণ অনেকের কাছে অ্যাডভাইস নিয়েছে ওটা যেতে মানা করে আর কি। আমি জানি না কীভাবে বাড়ি থেকে এখনও অবধি 428 কিলোমিটার রাইড করার পরও বিরাট কিছু টায়ার্ডনেস ফিল হচ্ছে না। এই যে এখান থেকে কিষানগঞ্জ শিলিগুড়ি আমরা রাইড নিয়ে নেব। NH-12 ছেড়ে এটা NH-27 ধরে নিলাম। এটা আমাদেরকে কিষানগঞ্জ ইসলামপুর হয়ে পরে সোজা শিলিগুড়ি নিয়ে যাবে। 128 কিলোমিটার, শিলিগুড়ি এখনো দূরে। আমাদের রাইডে 7 নম্বর টোলগেট খুব সম্ভবত, কি জানি তারপরে গুনতে ভুল করে ফেলেছি কি না। আমরা খুব সম্ভবত বিহারের কিষানগঞ্জ ঢুকে গেছি। আর এখান থেকে শিলিগুড়ি একদম বলতে পারো 100 কিলোমিটার বাকি, 100 কিলোমিটার। 2 ঘন্টা লাগবে বলছে, 2 ঘন্টা 7 মিনিট। আচ্ছা, এটা বিহারের কোন ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এত লম্বা? আমি জানি না এটা বিহারের কোন ফ্লাইওভার ছিল, কিন্তু বেশ বড়। এটা আমাদের কলকাতার মা ফ্লাইওভারের কথা মনে করিয়ে দিল। 7:53 আর আমরা, ওহো কি টাইমিং! খাটি 500 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম আমাদের রাইডের, খাটি 500। এখনও প্রায় 70-80 কিলোমিটার বাকি রয়েছে শিলিগুড়ি পৌঁছাতে। কিন্তু রাস্তার কন্ডিশন বলবো ভালোই, কিছু কিছু জায়গায় খালডোব রয়েছে, ওভারঅল মোটামুটি ঠিকঠাক এখনও অবধি যতটা এসছি। আর মানে রাতে রাইড করছি তো খুব একটা লিমিটেড স্পিডে 60 এরকম মেনটেন করে রাইড করছি, যদিও রাস্তা ফাঁকা, কিন্তু এই স্পিডে মেনটেন করে রাইড করছি আর কি, সেফটির জন্য। বিশেষ করে হঠাৎ করে যদি 1-2টো খাল চলে আসছে, তাহলে সেগুলোর ক্ষেত্রে যাতে প্রবলেম না হয়। আমি জানি না কীভাবে এখনও যে বাইক চালাতে পারছি এত কিলোমিটার রান করার পরও, এবং এনার্জির কিছু কম নেই এখনও অবধি। এখনও মনে হচ্ছে চালিয়ে নেবো 80 কিলোমিটার, যে না ভীষণ কষ্ট করে চালাচ্ছি এরকম ব্যাপার কিন্তু মোটেও না। কি হয়েছে কি জানি, এটা কি দার্জিলিংয়ের এক্সাইটমেন্ট না নর্থ বেঙ্গলের এক্সাইটমেন্ট না কাঞ্চনজঙ্ঘার এক্সাইটমেন্ট আমি জানি না, কিন্তু সেটাই মানে আমাদের যে পরিশ্রমটাকে সেটাকে কিন্তু দমিয়ে রেখেছে। সুমন জোশ হারিয়ে যাচ্ছে নাকি? আমাদের ট্রিপের 8 নম্বর টোলগেট, খুব সম্ভবত এটাই হয়তো লাস্ট টোলগেট হবে। আর কটা বাজলো জানো? 8:56। আমরা ডেস্টিনেশনের খুব কাছে, আর 28 কিলোমিটার বাকি। আর ঠান্ডাটা একটু বেড়ে গেছে এখন, হেলমেটে ভাইজারটা খুললেই ঠান্ডা লাগছে। রাত 9:32, মানে 9:30 আমরা শিলিগুড়ি ঢুকে গেছি। এরপর আমাদের কাজ হচ্ছে হোটেল খোঁজা। আর শিলিগুড়ি শহরটা খুবই ভালো লাগছে।
আমি জানি আমার শিলিগুড়ি থেকে অনেক ভিউয়ার রয়েছে। আমি যখন ইউটিউবের অ্যানালিসিসটা দেখি তখন দেখি শিলিগুড়ি থেকে আমার অনেক ভিউয়ার দেখে। যারা যারা শিলিগুড়ি থেকে দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করো। রুম আছে দাদা? রুম অ্যাভেলেবেল আছে? ঘড়িতে এখন 10:21 আর আমরা হোটেল বুক করে নিয়েছি। এই হোটেলটা মোটামুটি একটা রিজনেবল প্রাইসে ভালোই পেলাম, খারাপ নয়। কালকে তোমাদের সঙ্গে সকালে শেয়ার করব হোটেলটা কেমন, কালকে মানে তোমরা দেখতে পাবে পরের ব্লগে। আচ্ছা, এরপরে আসি ওভারঅল জার্নিটার কোথায়। জার্নিটা মোটেও ইজি ছিল না, মানে আমি এই ফার্স্ট টাইম এতটা জার্নি করলাম, যেটা হচ্ছে প্রায় 590 কিলোমিটার মতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের যদি মনে হয় কারোর যে কোনো মুহূর্তে যে না জার্নি করতে পারছি না, তো ওখানেই থেমে যেও। কিন্তু যেমন আমার মনে হচ্ছিল যে না ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয়নি, মানে মেন্টালি তো অসুবিধা হয়নি। আর যদি বলতো শারীরিকভাবে একটু জাস্ট কোমরের শেষের দিকে লাস্ট 50-60 কিলোমিটার একটু ব্যাক পেন হচ্ছিল, কিন্তু ঠিক আছে, ওটা করা যায়, কারণ ওখানে সেরকম হোটেল টোটেল ছিল না, তাই শিলিগুড়িটাই প্রেফার করলাম। আর একটা ব্যাপার হচ্ছে শিলিগুড়িতে আসার মানে চলে আসার একটা অ্যাডভান্টেজ এটাই যে কালকে সকালে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোতে পারবো। আসল মজা তো কালকে সকালে, কালকের থেকে শুরু হচ্ছে আঁকা বাঁকা পথে পাহাড়ে ওঠা, যেটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি দার্জিলিংয়ে ওঠার জন্য। যাই হোক, পরের ব্লগটা কিন্তু একদম মিস করো না। আজকের মতো টাটা, বাই।